ওয়াহিদ দেখতে পাচ্ছ? ওয়াহিদ দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। আমি কি শুরু করব? অনেক বাজে, শুরু করব? জি স্যার, শুরু করেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটি আমরা তাহলে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন আমরা ইতিমধ্যে লাস্ট ক্লাসে মিন ডেভিয়েশন পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই চারটির মধ্যে শেষ এবং এটি সর্বোত্তম অ্যাবসলিউট মেজার, যেটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি এবং এটাকে বেস্ট মেজার অফ ডিসপারশনও বলা হয়ে থাকে। এখানে আমরা কিভাবে পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা? আসলে আমাদের জাস্ট এই যে ডাটাগুলি, ধরো আমাদের যদি আমরা থিওরিটিক্যালি x1 x2 আপ টু xn বলে থাকি এবং সেই ক্ষেত্রে তাদের মিন ভ্যালু আমরা বের করলে যোগ করে যদি n সংখ্যক ইনফরমেশন আছে, ফিগার আছে, n দিয়ে ভাগ করলে গড়ে কত সেটা আমি বের করে ফেলতে পারবো, গড় মান, যেটাকে আমরা x বার বললাম মিন। এখন ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলি থেকে মিন ভ্যালু যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে আমরা দেখো, বিয়োগ করে যদি যোগ করি, স্কোয়ার করিও না, বিয়োগ করে মিন ভ্যালু থেকে যদি আমরা অন্যান্য মানগুলো থেকে মিন ভ্যালু বিয়োগ করি অথবা মিন ভ্যালু থেকে অন্যান্য মানগুলি বিয়োগ করি, তা তো একই কথাই, অসুবিধা নেই। তো হয়তোবা কোনোটা ছোট, যেটা মিন ভ্যালু থেকে, সেটার ক্ষেত্রে আমরা যদি আগে লিখি তাহলে মাইনাস সাইন পাবো, আর মিন ভ্যালু থেকে যদি বিয়োগ করি ছোট মানটা মিনের তুলনায়, তাহলে আমরা পজিটিভ মান পাবো, নেগেটিভ মান পাবো যদি আগে রাখি। এছাড়া অন্য কিছু না। কিন্তু এখন কথা হলো যে আমরা কিন্তু একটা সূত্র পড়েছি, সাম অফ দ্য ডেভিয়েশনস টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ গড় থেকে যদি সবগুলো অবজারভেশন তুমি বিয়োগ করো অথবা সবগুলো অবজারভেশন থেকে গড় মানটা বিয়োগ করে যোগ করো, তাহলে কি পাবে বলো তো? গড় মান যদি সবগুলি মান থেকে বিয়োগ করি এবং যোগ করি ডিফারেন্সগুলি, তাহলে কি পাবো? কত পাবো মনে আছে কারো? অ্যারিথমেটিক মিনের একটা প্রপার্টি পড়িয়েছি, সাম অফ দ্য ডেভিয়েশনস টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু হোয়াট? ভুলে গেছি স্যার, মনে নাই। 0। 0 আমি এটা দেখিয়েছি, 0 হবে। যেমন সামেশন অফ x মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0, ব্র্যাকেট থাকবে প্যারেনথেসিসের ভিতরে। আর যদি ফ্রিকোয়েন্সি দিয়ে লিখি সামেশন অফ fi ব্র্যাকেট দিয়ে xi মাইনাস x বার ব্র্যাকেট ক্লোজ করে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখছি যে ফর এ সেট অফ অবজারভেশনস x1 x2 আপ টু xn স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ কম্পিউটেড অ্যাজ, কিভাবে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে
আমরা সেকেন্ড কাইন্ড অফ এভারেজ বলতে পারি। এটা কিন্তু এভারেজ। দেখো আমি একটা কাজ করি, হোয়াইট বোর্ড ব্যবহার করে তোমাদের একটু দেখি বোঝানোর জন্য সুবিধা হবে। তোমরা তো পড়ো বলে মনে হয় না আমার, কারণ কিছু স্যার জিজ্ঞেস করলে বলতে পারো না। স্যার আমরা যে এই যে পড়তেছি পিডিএফ গুলো, এটা বইটার রাইটারের নামটা যদি আরেকবার বলতেন স্যার। বইটার রাইটারের নাম হলো আব্দুর রশিদ আহমেদ। আরো দুইজন তিনজন আছে, কিন্তু প্রধান হলেন আমার ডিপার্টমেন্টের এই আমাদের প্রাক্তন শিক্ষক ছিলেন প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার। ওনার বই এটা, মেথডস অফ স্ট্যাটিস্টিক্স। লাইব্রেরি তো আছে বইটা, ওই বইটাই মোটামুটি ভাবে আমি ফলো করছি। যেহেতু ভুল ত্রুটি একটু আছে, কিন্তু বইটা বুঝতে সহজ। যারা জি স্যার। স্ট্যাটিস্টিক্সে জ্ঞান যথেষ্ট কম, তাদের জন্য এই বইটা খুবই সুবিধা হবে বুঝতে। তাই আমি এই বইটা থেকে পড়াচ্ছি তোমাদের। অনার্সে যে সমস্ত বই পড়ানো হয় ওগুলি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির বই, ওগুলি তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে বিধায় আমি ওই বইগুলি থেকে তোমাদের পড়াচ্ছি না। যদি আমি ওগুলি পড়ে এসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসছি, অনেকগুলি বই বা কিছু কালেকশন আমার ব্যক্তিগতভাবে আছে, কিন্তু ওগুলি পড়ালে তোমাদের বোঝার থেকে যে সুবিধা বেশি পাবে আমি মনে করেছি এই বইটা পড়লে, এই বইটার থেকে পড়ালে বেশি সুবিধা পাবে, এটি আমি বিশ্বাস করেছি বা আমি মনে করছি বিধায় এই বইটা পড়াচ্ছি। এখন দেখো এটি আমাদের ডিপার্টমেন্টও এই বইটা পাওয়া যায়। তোমরা ইচ্ছা করলে এখান থেকে ক্যাম্পাসে যখন আসবে তখন কালেক্ট করতে পারবে। তবে আমি যে হ্যান্ড আউটটা দিচ্ছি এটা হুবহু মোরলেস কি বলবো, লেস বলা যাবে, মোর বলা যাবে না। আর মোর এই সেন্সে বলতে পারো যে আমি কারেকশন করছি অনেকগুলি বইতে, হয়তোবা কিছু জিনিস ভুল আছে, তা আমি বই থেকে নিচ্ছি, কিন্তু ভুল জিনিসগুলি অনেকগুলি কারেক্ট করার চেষ্টা করছি, কারেকশনের চেষ্টা করছি। এইটুক পার্থক্য বইয়ের সাথে ডাইরেক্ট আমার হবে। আর এমনি হয়তোবা প্রমাণ টমান বইয়ের বাড়তি কিছু আছে যেগুলি আমি সব তোমাদের প্রমাণ করানোর প্রয়োজন আছে মনে করছি না বিধায় ওগুলি আমার হ্যান্ড আউট থেকে বা যেটা আউটলাইন তোমাদের দিচ্ছি ওটা থেকে আমি বাদ দিয়ে রেখেছি। এখন দেখো এখানে x1 থেকে আমরা x বার বিয়োগ করলাম। এখন একইভাবে আমি কি করব, x2 থেকে x বার বিয়োগ করব। এইভাবে আমি ধরো আরেকটা লাস্টে x n থেকে x বার বিয়োগ করলাম, এখানে একটা প্লাস সাইন দাও। এটা মাইনাস সাইন না, এটা আমি ডট দিতে গিয়েছিলাম, ডট 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 ডট। তাহলে আমাদের এই যোগফলটা কত হবে বলতে পারবে? স্যার 0। 0 হবে। সেই কারণে এখন আমরা কি করছি, এখন যদি আমরা 0 হতে না পারে তার জন্য একটা কাজ করি, স্কোয়ার করে দিলাম, প্রত্যেকটা পার্থক্য যে ডিফারেন্সটা স্কোয়ার করে দিলাম। আমরা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বা ভেরিয়েন্স যে বের করছি সেটা হলো আসলে ভেরিয়েশন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। তাহলে আমরা গড় মান থেকে অন্যান্য মানগুলো অন দ্য অ্যাভারেজের কতটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে সেটি সম্বন্ধে আমরা ধারণা নিতে চাই। তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র প্রত্যেকটা মান থেকে গড় মানটা পার্থক্য নিয়ে যোগ করে n সংখ্যক টার্ম আছে, n দিয়ে ভাগ করলে মিন ভ্যালু থেকে অন্যান্য মানগুলো গড়ে কতটুকু দূরত্বে আছে আমি এটি জানতে পারার কথা। কিন্তু যেহেতু আমি এটি করতে গেলে 0 হয়ে যায়, যোগ করলে পার্থক্যগুলি যোগ করলে 0 হয়ে যায়, সেই কারণে আমি তাদের গড় মান থেকে অন্যান্য মানগুলোর দূরত্বটা গড়ে কত আছে সেটি বের করতে পারছি না, যার কারণে আমি এখানে কি করেছি, স্কোয়ার করে দিচ্ছি। তাহলে আর
কারণ গড় মানগুলি থেকে গড় বিয়োগ করে দিলে কিছু মান যোগ প্লাস আসবে, কিছু মাইনাস আসবে, পরে যোগ বিয়োগ করার পর সিম্পলিফিকেশন করলে আপনি সেটি জিরো পাবো। থিওরেম অনুসারে আমরা প্রমাণও করতে পারি, যে কোনো ছোট ফিগারের ক্ষেত্রে আমরা দেখেছি এটি জিরো হয়ে যায়। এখন তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এই স্কোয়ার করে দিলাম, তাহলে এখন আর জিরো হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এখন আমি যেহেতু কি চেয়েছি, আমি চাচ্ছি যে গড় মান থেকে অন্যান্য মানগুলোর যে পার্থক্য সেটি গড়ে কত, তার মানে তাহলে আমি n দিয়ে ভাগ করে দিই। এখন আমার কিন্তু জানার দরকার ছিল গড় মান থেকে পার্থক্যটা গড়ে কত। এখন আমি সেই পার্থক্যটা পাচ্ছি, গড় মান থেকে অন্যান্য মানগুলোর পার্থক্য স্কোয়ার টার্মে, ইন স্কোয়ার টার্ম গড়ে কত বের করছি, কিন্তু সেইটা পাচ্ছি ইন স্কোয়ার টার্মে পাচ্ছি, যার কারণে ওইটা গড় মানটা কিন্তু একটা মান। তা আমরা কোন একটা মান যদি এই স্কোয়ার পাই, ওটাকে স্বাভাবিকভাবে যদি আমরা রুট করি, তাহলে আমি কি পাবো, এ পাবো। আমার দরকার কিন্তু শুধু এ সম্বন্ধে জানা, ডিফারেন্স সম্বন্ধে, গড় ডিফারেন্স সম্বন্ধে জানা আমার উদ্দেশ্য ছিল। কিন্তু যেহেতু আমার গড় ডিফারেন্সটা বের করতে গেলে যোগফলটা জিরো হয়ে যায়, তাই আমি টার্মগুলো স্কোয়ার করে নিয়েছি। এখন স্কোয়ার করে নেওয়ার পর তারপর আমি গড় পার্থক্যটা ইন স্কোয়ার টার্মে কত বের করেছি। যেহেতু এই গড় মানটা একটা মাত্র ভ্যালু, যেমন এই স্কোয়ার একটা মাত্র ভ্যালু, কাজে আমি রুট করলে এ পাই। ঠিক তদ্রূপ এখানে আমরা যদি রুট করে নিই, তাহলে আমি যেটা পাবো সেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে এসডি ইজ ইকুয়াল টু সংক্ষেপে এই যে সূত্রটা আমি পেয়েছি, এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝা গেল কিনা, বুঝতে পেরেছো? জি স্যার। অন্যরা তো কথা বলছে না, আর কেউ বুঝতে পেরেছে, বুঝতে পারেনি? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি তাহলে এখন এখান থেকে বেরোই, আবার করি। এইভাবে আমরা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে জাস্ট কিছুই না, সূত্র একই, শুধুমাত্র এফআই দিয়ে গুণ করে দেব সূত্রের মধ্যে। আর সেই ক্ষেত্রে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি যদি হয়ে থাকে, আমাদের ক্লাস ইন্টারভ্যাল থাকে, তাহলে আমরা এক্স আই মিড ভ্যালু, আই এর মিড ভ্যালু, আই এর মান 1 হলে ফার্স্ট ক্লাসের মিড ভ্যালু, আই এর মান 2 হলে সেকেন্ড ক্লাসের মিড ভ্যালু, আই এর মান n হলে nth ক্লাসের মিড ভ্যালু আমরা বসাতে পারি। এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও এই এফ সূত্রের মধ্যে এনে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারি। এখন দেখো, আমরা যদি মিন থেকে ডিফারেন্স গুলি নিয়ে থাকি, সেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে থাকি। এখানে দেখো একটু ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে ফুল স্টপ হয়েছে, এটি কমা দিলে আর এই এররটা দেখাবে না, কমা হবে আর কি। আচ্ছা, এখানে দেখো, যদি মিন থেকে বিয়োগ ডিফারেন্সটা আর কি, মিন থেকে না নিয়ে যদি আরবিট্রারি অন্য কোনো ভ্যালু থেকে ডিফারেন্স নিয়ে একইভাবে আমরা এই সূত্রটা ব্যবহার করি, তাহলে কিন্তু তখন ওই জিনিসটাকে বলা হবে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে রুট মিন স্কোয়ার ডেভিয়েশনের পার্থক্য হলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এক্স বার ব্যবহার করা হচ্ছে, এই যে মিন ভ্যালুটা ব্যবহার করা হচ্ছে, আর এখানে মিন ভ্যালুর পরিবর্তে যখন অন্য কোনো আরবিট্রারি ভ্যালু, আরবিট্রারি যে কোনো ভ্যালু, আরবিট্রারি মানে ইচ্ছাধীন, আপন ইচ্ছা, তোমার ইচ্ছা যেটি ব্যবহার করো, সে অন্য কোনো ভ্যালু মিন ছাড়া যদি ব্যবহার করে থাকো, তাহলে তখন ওই সূত্রটা যেটা, ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বলে বলবো রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। এখন চলো, তোমরা যখন ভবিষ্যতে বড় হয়ে যখন তোমরা এই থিসিস মাস্টার্সে গবেষণার কাজে যুক্ত হবে, তখন তোমাদের কিছু জিনিস বাড়তি থিসিসের মধ্যে ম্যাথমেটিক্যাল কিছু ইনফরমেশন বাড়তি তোমাদের লাগবে। স্যার, মিন স্কোয়ারের যে বিষয়টা বললেন, ওটা যে কোনো সংখ্যা ধরা যাবে? মানে হ্যাঁ, আরবিট্রারি তুমি যে কোনো সংখ্যা যখন ধরবে মিন ছাড়া, তখন সেটাকে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন বলা হবে, ঠিক আছে? স্যার, ওটা কি মানে ছোট বড় কোনো এরকম কিছু নাই? হ্যাঁ, মিন থেকে ছোট বড় যে কোনো কিছু।
ও আচ্ছা স্যার, জি স্যার। ঠিক আছে। স্ট্যান্ডার্ড এররটা কি জিনিস? স্ট্যান্ডার্ড এররটা আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা স্ট্যান্ডার্ড এরর হলো যে এই যে মিন ভ্যালুর স্ট্যান্ডার্ড এরর আমরা বের করছি, যে আমি যে স্যাম্পলটা পেয়েছি, ধরো কোনো তোমাদের মধ্যে ৭৪ জন বা ৭৬ জন থেকে আমি ১৫ জন নেব। এখন ১৫ জন র্যান্ডমলি নিলাম লটারি মেথডে, আইডি নাম্বার ১ থেকে ৭৪ পর্যন্ত লিখে কাগজের টুকরাতে লিখে ওখান থেকে ছোট একটা বাচ্চাকে দিয়ে আমি ১৫টি কাগজের টুকরা র্যান্ডমলি ওকে তুলতে বললাম, এবং তোলার পর সিলেকশনের পর আমি দেখলাম কোন কোন আইডি নাম্বার সিলেক্টেড হয়েছে। সো সেই স্টুডেন্টদের আমি ধরো ওজন নিলাম, ওজনের ডাটা নিলাম। এখন আমার এই স্যাম্পলটা আমি কতভাবে পেতে পারতাম? এই যে আমি ১৫ জন ৭৪ জনকে নিয়েছি, ৭৪ জন থেকে আমরা ৭৪ মানে 74 C15 এত উপায়ে আমরা স্যাম্পলটা কালেক্ট করতে পারতাম। এখন এখানে কথা হলো যে যদি প্রত্যেকটা ক্ষেত্রে স্যাম্পলটা কালেক্ট করা হতো, তাহলে যে মিন ভ্যালুগুলি পেতাম, এক একটা মিন ভ্যালু এক একটা স্যাম্পলের জন্য পেতাম আমরা ক্যালকুলেট করার পর, এই স্যাম্পল মিনগুলোর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা একটু আগে যে সূত্রটা শিখেছি যদি বের করি, তাহলে তাকে আমরা তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বলে স্ট্যান্ডার্ড এরর বলবো। ওই জিনিসটাই থিওরিটিক্যালি আমি বুঝালাম, আসল জিনিসটা কি। এখন আসো, যদি ডাইরেক্ট তুমি সূত্রের সাহায্যে স্ট্যান্ডার্ড এরর বের করতে চাও মিনের, তাহলে জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যে কোনো ডাটা সেটের স্যাম্পল বেসড ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যখন তুমি রুট ওভার অফ স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করবে, তখন তাকে বলা হবে স্ট্যান্ডার্ড এরর। তবে এখানে তোমাদের মনে রাখতে হবে, যখনই তুমি এই বের করবে, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করবে স্যাম্পলের উপর ভিত্তি করে, তখন তোমরা না সূত্রটা তোমাদের n এর পরিবর্তে n-1 দিয়ে ভাগ করবে। এই জিনিসটা আমি আবার বুঝিয়ে দিই, এটা তোমাদের ভবিষ্যৎ জীবনে খুবই প্রয়োজন হবে, এই ইনফরমেশনটাও খুব দরকার তোমাদের। স্বাভাবিকভাবে in real life situation, most of the situations we have to deal with sample based data. It may be impossible to know the whole population. For this reason we have to deal with sample data, and in that case if we would like to compute standard deviation, we have to use n-1 in the formula instead of n. That means আমি যেটা বলতে চেয়েছি যে in case of standard deviation, অনলাইন ক্লাস নিচ্ছি বসুন, in case of standard deviation SD, আমি তোমাদের বলতে চেয়েছি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন in case of sample in case of sample, তোমরা ঠিক করে লিখো, এটা স্যাম্পল লিখেছি, হ্যাঁ। ইন কেস অফ স্যাম্পল ডেটা বা স্যাম্পল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? সূত্রটা যা শিখিয়েছি সেটাই থাকবে, শুধুমাত্র নিচের অংশটা n এর পরিবর্তে n-1 দিয়ে ভাগ করব। এই কথাটা তোমরা মনে রাখো, এর কিছু কারণ আছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যখন স্যাম্পল বেস ডাটার ক্ষেত্রে বের করব, তখন n-1 দিয়ে করব। এর কারণ হলো এই স্যাম্পল বেস স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পপুলেশন মিন স্কোয়ার, যেটা পপুলেশন নিয়ে কাজ করলে আমরা পেতাম, সেটার একটা আনবায়াসড এস্টিমেট হবে। যদি বের করি, তখন সেই স্যাম্পল বেসড রেজাল্টগুলোর অনেকগুলি আমাদের কিছু এস্টিমেশনের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য ফুলফিল করলে ওদেরকে আইডেল বলা হয় বা গুড এস্টিমেট বলা হয়। যেমন তার মধ্যে আছে আনবায়াসডনেস প্রপার্টি, sufficiency, consistency, efficiency, and so many other criteria or features that should be fulfilled by an ideal measure, ideal estimate. So I suggest you to use or employ, in case of sample data, this formula where we should use n-1 instead of n.
আমি তোমাদের তাহলে বলেছি যে স্যাম্পল বেসড ডাটার ক্ষেত্রে সবসময় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই ভেরিয়েন্স যাই বের করো সেখানে n এর পরিবর্তে n-1 দিয়ে ভাগ করবে। তোমরা হয়তোবা ডিটেলস প্রমাণ টমান এখন পড়বে না, শুধু এইটুক মনে রাখো যে পপুলেশনের ক্ষেত্রে n দিয়ে ভাগ করব, যতগুলো অবজারভেশন থাকবে তত, সেটা ফ্রিকোয়েন্সির ভিত্তিতে হোক আর যাই হোক কিছু আসে যায় না। স্যাম্পল বেসড ডাটা নিয়ে কাজ করলে নিচে 1 কম দিয়ে ভাগ করতে হবে, তাহলে আনবায়াসনেস প্রপার্টিটা ফুলফিল করবে এস্টিমেশনের। এটা হলো বেসিক কথা। তোমরা সূত্রটা যেটা লিখেছো বা আমার একটু আগে যেটা আমি স্লাইডে শো করেছি সেখানে জাস্ট n-1 হবে, এটা তোমরা একটু লিখে রাখতে পারো ইনফরমেশনটা। এখানে আমার মূল সূত্রটা যদি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আমাদের এইভাবে লিখবো, আর যদি ফ্রিকোয়েন্সি থাকে জাস্ট এফ একটা বসবে, কিছু আসে যায় না। এখন ক্যাপিটাল n দাও স্মল n দাও, দ্যাটস নট এ ম্যাটার, বাট ইন কেস অফ স্যাম্পল অলওয়েজ ইউ হ্যাভ টু ডিডাক্ট 1 from the total n, ওকে, টোটাল ফ্রিকোয়েন্সি, সেখান থেকে তোমাকে 1 বিয়োগ করতে হবে। এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে। আমি যা বলতে চেয়েছি তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি স্যার। কথাটা লিখে রাখো, ভবিষ্যৎ জীবনে কাজ দিবে। এখন প্র্যাকটিক্যালে হয়তোবা তোমাদের যখন করাবেন প্র্যাকটিক্যাল, তখন এত ডিটেলস যিনি পড়াবেন তিনি হয়তোবা নাও বলতে পারেন, কিন্তু আমি তোমাদের ভবিষ্যৎ জীবনে প্রয়োজন হবে বিধায় বলে রেখেছি আগের থেকে, এটি লিখে রাখবে, কাজ দিবে যথাসময়ে। তারপরে আমার তো আধা ঘন্টা তোমার বসে থাকতে হবে, রেকর্ড হচ্ছে, আমি কথা বলতে পারবো না এখন। আমরা ক্লাস পরে 1:01টার দিকে আসো, ঠিক আছে, ওকে। দেখতে আবার ক্লাস আছে, দেখুন টাইম মাফিক এসো। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন দেখো তাহলে আমরা কি শিখেছি? স্ট্যান্ডার্ড এরর। আমরা স্ট্যান্ডার্ড এরর কাকে বলেছি? যে আমি যে স্যাম্পলটা পেয়েছি এই স্যাম্পলটা না এসে যদি অন্য স্যাম্পল আসতো, যতগুলি পসিবল স্যাম্পল আমরা পেতাম, কতগুলি পসিবল স্যাম্পল পাবো? যেমন আমি বলেছি তোমাদের 74 জন থেকে 15 জন নিলে 74 মানে 74C15 এতটা পসিবল স্যাম্পল পাবো, এবং প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা ডাটাটা হাতে পেতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পল মিন ভ্যালু বের করতে হতো। এখন এই স্যাম্পল মিন ভ্যালুগুলোর যদি আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করি তাহলে সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড এরর। তাই এত ঝামেলার মধ্যে থিওরিটিক্যালি এটি বলা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন, in practical situation it may be very much troublesome to find out sample mean in case of each of the possible samples. So how can we find out this? In real life situation, when we use SEM, that means standard error of mean, here x bar, so we can easily compute by using this formula. That means the standard error of x bar is equal to standard deviation divided by root over of sample size. আমরা ইজিলি এটি ব্যবহার করতে পারি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করে এই যে সূত্রটা স্যাম্পল বেসডে n-1 দিয়ে ভাগ করবে, এটা বের করে তারপর রুট ওভার অফ স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করলে আমরা স্যাম্পল মিনের স্ট্যান্ডার্ড এরর পেয়ে যাব। অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কি সুবিধা? ইট ইজ রিজিডলি ডিফাইন্ড। তোমরা যদি দেখো আমি প্রথমে পড়িয়েছি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল মেজার অফ ডিসপারশন। সো ইফ ইউ নো all of the characteristics of an ideal measure of dispersion, and then it will be very much easy to understand all the advantages of standard deviation, variance, mean deviation, and so many other measures of dispersion. এটা হেল্পফুল হবে কেন? কারণ কথাগুলি তোমার মোর অর লেস সবগুলিতে একই রকম কথাগুলিতে দেখা যায় ফুলফিল করছে, আর যেগুলি করছে না সেই মেজারটা সেগুলি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে চলে এসছে, এছাড়া আর কিছুই না।
মূলত বৈশিষ্ট্যগুলি আমি আইডিয়াল মেথডে যেগুলি বলেছি ওই বৈশিষ্ট্যগুলি সুবিধা এবং অসুবিধার মধ্যে এসছে, যেগুলি ওই মেথডটা ফুলফিল করে, স্যাটিসফাই করে, সেগুলি সুবিধার মধ্যে এসছে, আর যেগুলি স্যাটিসফাই করছে না ওগুলি দেখা যায় ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা লিখছি বা ডিমেরিটস হিসেবে লিখছি। তো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দেখছি আমরা রিজিডলি ডিফাইন্ড, মানে ফর্মুলাটা দিয়ে আমেরিকায় যদি কেউ অঙ্ক করে, ধরো 5টা ডেটা, 5 জনের ওজন দেওয়া আছে, মঙ্গল গ্রহে গিয়ে যদি করা সম্ভব হতো তাহলে সেখানে একই রেজাল্ট আসবে। সো এই ফর্মুলাটার যে সূত্রটা, সরি, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ফর্মুলাটা বা যে সূত্রটা, সেটা আমরা বলতে পারি যে ইট ইজ রিজিডলি ডিফাইন্ড। ইট ইজ বেসড অন আপন, বেসড অন অর আপন একই কথা। তুমি যদি বলো ইট ইজ বেসড অন all the observations একই কথা, অথবা তুমি বলতে পারো it is based upon all the observations, no problem. It is less affected by sampling fluctuation. Sampling fluctuation দ্বারা এটা কম প্রভাবিত হয়, অর্থাৎ এই স্যাম্পলটা হাতে না এসে যদি আমি র্যান্ডমলি নিচ্ছি, অন্য আরেকটা স্যাম্পল আসতো, তাহলে আমরা দেখা গেছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে মান পেতাম সেই মান তত বেশি পার্থক্য হবে না, যার কারণে এটাকে বলা হচ্ছে it is less affected by sampling fluctuation. It is suitable for further algebraic treatments. এটা যেমন তোমাদের মেয়েদের ওজনের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করা হলো, ছেলেদের ওজনের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করা হলো, কাজে এখন ছেলে মেয়েদের একত্রে ওজনের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করা সম্ভব। সূত্র আছে, আমি তোমাদের এই হ্যান্ডআউটেও পাঠিয়েছি, দেখবে আছে লাস্টের দিকে। এখন দেখো, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দ্য কম্বাইন্ড সিরিজ ক্যান বি obtained if the number of observations mean স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন ইচ সিরিজ ইজ unknown. তা যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম্বাইন্ড সিরিজে বের করতে গেলে আমাদের যতগুলি গ্রুপ থাকবে প্রত্যেক গ্রুপের সংখ্যা কতজন আছে, ডাটা কতটা করে আছে সেটা জানতে হবে, এবং ইন্ডিভিজুয়াল মিন ভ্যালুটা জানতে হবে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকতে হবে প্রত্যেকটা গ্রুপের বা সিরিজের, তাহলে আমরা কম্বাইন্ড সিরিজের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজ, ইট ইজ নট রিয়েলি কম্প্রিহেন্সিবল। দেখো একটু আগে আমি বুঝিয়েছি তোমাদের, তারপর তোমাদের কারো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। যত সহজে আমরা রেঞ্জ বের করতে পারি বুঝতে পেরেছি, কোয়ার্টাইল ডিভিশন বুঝতে পেরেছি, বা মিন ডিভিশন আমরা যত সহজে বুঝতে পেরেছি, আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন ততটা সহজে বুঝতে পারছি না, যার কারণে এটাকে বলা হচ্ছে ইট ইজ নট রিয়েলি কম্প্রিহেন্সিবল। পরেই এটি বোধগম্য হচ্ছে না, ইট ইজ বোধগম্য নয়। It is affected by extreme values. যদি ডাটা সেটে কোনো একটা ভ্যালু অত্যন্ত বড় বা অত্যন্ত ছোট থাকে তাহলে এটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা এখানে প্রভাবিত হবে। তারপরে আমরা দেখছি যে it cannot be computed in case of distributions having open-ended class interval. It cannot be computed. It cannot be computed in case of distributions having open-ended class interval. তো আমরা এখানে দেখা যায় যদি আমাদের গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে যাই, তাহলে আমাদের ফার্স্ট ক্লাস বা লাস্ট ক্লাসের আমরা অনেক সময় এরকম ফেস করতে পারি যে ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট জানা নেই আর লাস্ট ক্লাস বা হাইয়েস্ট ক্লাসের আপার লিমিট জানা নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিড ভ্যালুটা এই দুই ক্লাসে বের করতে অসুবিধা হবে, কারণ মিড ভ্যালু বের করতে গেলে আমরা প্রত্যেকটা ক্লাসের এই ক্ষেত্রে আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করি। এখন ফার্স্ট ক্লাসের যদি লোয়ার লিমিট জানা না থাকে তাহলে আমরা তো কিভাবে মিড ভ্যালু বের করব? তাই এই ক্ষেত্রে ফার্স্ট ক্লাস এবং লাস্ট ক্লাসেরও আপার লিমিট জানা থাকবে না, তখন আমরা মিড ভ্যালু 2 ক্লাসে বের করতে পারি না, বিধায় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেই ক্ষেত্রে বের করা যাবে না। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। Uses of standard deviation. Standard deviation is the most useful measure of dispersion. The use of standard deviation is highly desirable in advanced statistical works. এটা অত্যন্ত ইউজফুল মেজার, ডিসপারশন যতগুলি মেজার রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এবং এর অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি হয়ে থাকে। স্যাম্পলিং এন্ড অ্যানালিসিস অফ ডেটা হ্যাভ গট দেয়ার বেসিস অন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমাদের স্যাম্পলিং এবং ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে যে ভিত্তি স্বরূপ দেখা যায় স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কাজ করে থাকে। স্যাম্পলিং, correlation analysis, the normal curve of errors, comparing variability and uniformity of two sets of data, which
কিছু বলছো কেউ? দেখা যায় তুমি রিগ্রেশন করতে চাও, কোরিলেশন করতে চাও, নরমাল কার্ভের এরর গুলো নরমাল কার্ভ বের করতে চাও, এইভাবে তারপরে কম্পেয়ার করতে যদি চাও, টেস্ট করা, সবকিছুতে দেখা গেছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা প্রয়োজন হয়ে থাকে। তাই এই জিনিসটা বলা হয়েছে যে স্যাম্পলিং, কোরিলেশন অ্যানালিসিস, দ্য নরমাল কার্ভ অফ এরর্স, কম্পেয়ারিং ভেরিয়েবিলিটি এন্ড ইউনিফর্মিটি অফ টু সেটস অফ ডেটা which are of great use in statistical work, যেগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা দুইটা ডাটা সেটের ইউনিফর্মিটি টেস্ট করতে চাই, তারপর ভেরিয়েবিলিটি কম্পেয়ার করতে চাই, আমরা কোরিলেশন অ্যানালিসিস করতে চাই, এমনকি রিগ্রেশন যদি অ্যানালিসিস করতে চাই, স্যাম্পলিং সম্বন্ধে আমাদের কিছু মেজার আমরা যদি ক্যালকুলেট করতে চাই, সেই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা প্রয়োজন হচ্ছে, এটা ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। Thus, standard deviation is the most important measure of dispersion. Okay, difference between mean deviation and standard deviation. কি কি ডিফারেন্স রয়েছে এই একটু লাস্ট ক্লাসে আমি স্লাইড কয়েকটা যদি এগিয়ে দেখি তাহলে দেখবো আমরা মিন ডেভিয়েশনের কথা বলেছি সেখানে। এখন দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আজকে পড়িয়েছি, এখানে দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে। দুইটি তো অ্যাবসলিউট মেজার্স অফ dispersion, but what are the differences between these two absolute measures of dispersion? At first I have already stated here, mean deviation, last one, mean deviation is not suitable for further algebraic treatment, but immediately I have discussed that standard deviation is suitable for further algebraic treatment. Last one. Okay, second one, mean deviation can be computed from mean, median, mode, but standard deviation is computed only from mean. Standard deviation বের করার সময় শুধু মিন ব্যবহার করা হয়, আর মোড, মিডিয়ান, মিন সবগুলি থেকে আমরা মিন ডেভিয়েশন বের করতে পারি। তিনটা সূত্র হতে পারে ওই ক্ষেত্রে। ফার্স্ট ওয়ান, ইন কম্পিউটিং মিন ডেভিয়েশন উই omit the sign of deviation. আমরা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে থাকি, সূত্রের মধ্যে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে থাকি, তাই নেগেটিভ পজিটিভ ডিফারেন্স যাই আসুক সেই জিনিসটা সবগুলি পজিটিভ কনসিডার করা হচ্ছে যেহেতু অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হচ্ছে। বাট ইন কম্পিউটিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উই ডু নট নিড টু omit the sign of the deviation. আমরা সাইনকে ইগনোর করি না, আমরা স্কোয়ারিং করছি, আমরা ইচ্ছা করলে স্কোয়ার করে যোগ করে অ্যাভারেজ বের করার পর আবার রুট করলে তখন প্লাস মাইনাস আমাদের এসে থাকে, কিন্তু আমরা সেটা ইচ্ছা করলে পেতে পারি, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের মানে রুট করে আমরা যে কোনো ভ্যালু নেগেটিভ ও পজিটিভ সেটা আমরা পেতে পারি, এটা সুযোগ আছে। কিন্তু যখন অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো সুযোগ নেই, সুযোগ থাকে না, যার কারণে ওটা ওখানে অ্যাভয়েড করা হয়, ইগনোরিং সাইনকে ইগনোর করা হয় মিন ডেভিয়েশনে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ইগনোর করছি না, ম্যাথমেটিক্যালি যা আসে তাই আমাদের বিবেচনা করা হচ্ছে। এইগুলো আমাদের মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে বেসিক তিনটি পার্থক্য। হঠাৎ করে লাফিয়ে উপরে এসছে কেন? কোথায় এসছে? আচ্ছা, নিচে নেমেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন। তার আগে আরো বাকি রয়েছে সাম প্রপার্টিজ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ independent of change of origin but not scale. Do you remember what is change of origin as well as what is change of scale? How can we change origin and how can we change scale? Can you recall? স্যার মনে নাই, ভুলে গেছি স্যার। তোমাদের পড়াশোনার সময় পাও না নাকি জানি না, তোমরা নানা কাজে ব্যস্ত থাকো মনে হচ্ছে। আচ্ছা দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট স্কেল মিনস, আমি বলেছি ইতিমধ্যে, বিশেষ করে যখন সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার পড়িয়েছিলাম সেখানে ওখানে বলেছি চেঞ্জ অফ অরিজিন মানে হলো ডাটাগুলি থেকে কিছু বিয়োগ করি বা যোগ করি যদি, তাহলে ওটাকে বলে চেঞ্জ অফ অরিজিন।
সাধারণত আমরা যোগ করি না, আমরা সাধারণত বিয়োগ করি। ডাটা যখন বড় বড় থাকে সেগুলিকে ছোট করার জন্য শর্টকাট মেথড হিসেবে আমরা বলতে পারি, আমরা যদি তখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিড ভ্যালু মাঝামাঝি যেটা সেটা বিয়োগ করে থাকি, অথবা অন্য আরবিট্রারি আমরা যে কোনো মানে বিয়োগ করতে পারি ডাটাকে ছোট করার জন্য। তবে এমন কোনো ভ্যালু বিয়োগ করা উচিত যে ভ্যালুটা বিয়োগ করার পর আমরা ঝামেলার মধ্যে পড়বো না, যে এরকম বিয়োগ করলাম তারপর আমার হিসাবটা কঠিন হয়ে গেল, তা যেন না হয়। আমি অর্থাৎ বুঝাতে চাচ্ছি, আমরা গ্রামের দেশে দেখো যখন জমির আইল আইল নোয়াখালীতে আইল বলা হয়, অন্য শুদ্ধ ভাষা কি আমি জানি না, কি বলো স্যার তুমি? আইন শুদ্ধ ভাষা স্যার। স্যার আইল স্যার। আইল, আচ্ছা আইল। তো অনেক সময় দেখা যায় যখন কেউ তাড়াতাড়ি যেতে চায় পথিকেরা, তখন জমির মধ্যখান দিয়ে বা যে কোনো একটা সাইড দিয়ে হাঁটা শুরু করে দেয়। এই হাঁটার ফলে দেখা যায় একটা রাস্তা তৈরি করে ফেলে জমির ভিতর দিয়ে। তো এইভাবে আইলে দিয়ে না গিয়ে জমির ভিতর দিয়ে হেঁটে টাইম বাঁচিয়ে ফেলে, তাড়াতাড়ি ঘুরে গেলে সময় বেশি লেগে থাকে, কিন্তু মধ্যখান দিয়ে যখন পথ তৈরি করে ফেলে ওই পথ দিয়ে যেতে সময় কম লাগে, যেটাকে আমরা শর্টকাট মেথডের সাথে তুলনা করতে পারি। কিন্তু এখানে প্রবলেম হলো, কেউ ভিতর দিয়ে যেতে যখন যাচ্ছে তখন জমির মালিক দেখা যাচ্ছে কিছু কাটা দিয়ে রেখেছে পথের মধ্যে, কেউ তাড়াতাড়ি তারপরও কাটাকে উপেক্ষা করে যখন শর্টকাট অর্থাৎ সময় বাঁচানোর জন্য ভিতরের পথ দিয়ে যেতে গেল, সেই মাত্র পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়ে সে বসে রইল। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি চেঞ্জ অফ অরিজিন এটি করার উদ্দেশ্য হলো আমরা সময়টা বাঁচানোর জন্য। কিছু ডাটা যখন খুব বড় বড় হবে তখন আমাদের ক্যালকুলেশনে জটিলতার সৃষ্টি হতে পারে। সেই সমস্যা থেকে উত্তরণের উপায় স্বরূপ আমরা কিছু কোনো একটা নির্দিষ্ট ফিগার, সেটা আমরা আরবিট্রারি হতে পারে, অথবা আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মাঝামাঝি যে মিড ভ্যালুটা থাকবে সেটা আমরা বিয়োগ করতে পারি, এবং এটাকে আমরা বলছি চেঞ্জ অফ অরিজিন। তারপর আমরা স্কেল বলছি যে বিয়োগ করার পরও যদি দেখা যায় হিসাব নিকাশ ততটা ছোট বা কমিয়ে আনা সম্ভব হয়নি, সেই প্রেক্ষাপটে আমরা ইচ্ছা করলে তখন কিছু দিয়ে ভাগ করে দিতে পারি। তবে ভাগটা এমন কোনো ভ্যালু দিয়ে ভাগ করা উচিত যাতে করে আমাদের ভাগফলগুলো আমাদের ফ্র্যাকশনাল তেমন একটা জটিল কোনো ফ্র্যাকশনাল ভ্যালু না আসে। যদি আমার শর্টকাট করতে গিয়ে আমার ফ্র্যাকশনাল ভ্যালু এসছে যেগুলি নিয়ে হিসাব করাটা আমার আরো সময় সাপেক্ষ হয়েছে, সেটা অনেকটা জমিটির মধ্যখান দিয়ে তাড়াতাড়ি হাঁটতে গিয়ে জমিতে পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়ে বসে থাকার মতো অবস্থা। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে আমরা শর্টকাট মেথড আমরা ফলো করতে পারি, কিন্তু অবশ্যই আমাদের এমন কিছু বিয়োগ করা উচিত এবং এমন কিছু দিয়ে ভাগ করা উচিত যার দ্বারা আমাদের হিসাব নিকাশে সুবিধা হবে, তাড়াতাড়ি আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে কিছু দিয়ে ভাগ করাকে বলা হচ্ছে, আমরা এখানে গুণ করছি না, আমরা ভাগ করছি ছোট করার জন্য, তাহলে এটাকে চেঞ্জ অফ স্কেল বলা হয়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন, অর্থাৎ ডাটা সেটের যদি কিছু বিয়োগ করা হয় তাহলে ওটাকে অরিজিন বলা হয়। হ্যাঁ, যেমন ধরো তোমার ইয়ের ওয়াহিদের ধরো ওজন হলো 60 কেজি, আর আরেকটা ছাত্রের ওজন হলো 50 কেজি। এখন উভয়ের ডাটা থেকে আমরা যদি বিয়োগ করে দিই 40 বিয়োগ করে দিই, তাহলে এখন ওয়াহিদের ওজন হবে কত? 20 কেজি। আর আরেকজন ছাত্রের যে কথা বলেছি তার ওজন হলো, তার কত ছিল? 50 কেজি থাকলে এখন 40 বিয়োগ করে দিলে উভয় ডাটা থেকে 10 কেজি, তাহলে ওয়াহিদের 20 কেজি ওজন আর আরেকজন ছাত্রের হলো এখন 10 কেজি ওজন। আগে তাদের পার্থক্য কত ছিল? 50 কেজি আর 60 কেজি, 10 পার্থক্য ছিল। এখন বিয়োগ 40 বিয়োগ করে দিলাম দুইটা ভ্যালু থেকে, এই ওয়াইজেরটা এখন দাঁড়ালো 20 কেজিতে, আর আরেকজন ছাত্রটা 40 কেজি বিয়োগ করে দেওয়ার ফলে 10 কেজি। এখনো দেখা যায় তাদের পার্থক্য 10 কেজি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এই অবস্থায় ডাটাতে আমাদের মানে অরিজিন চেঞ্জ করা সত্ত্বেও পার্থক্য তেমন একটা কোনো পরিবর্তন হয়নি। তো দুইটা ডাটার ক্ষেত্রে আমি দেখেছি যে এটা পরিবর্তন হয়নি। এখন তুমি বলতে পারছো তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন আপনি নিয়ে আলোচনা করছেন আর এখানে বিয়োগ করে বলছেন পরিবর্তন হয়নি। রেঞ্জ I have already discussed that range is one of the absolute measures of dispersion, though it is very much crude measure of dispersion. Its importance is very less, but I can state it here because
there is a formula that in case of two observations, we can find out standard deviation by computing range. That means the relation between standard deviation and range is that standard deviation for two observations is the half of the range. সো আমার এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটা ডাটার ক্ষেত্রে এই যে ওয়াই দের বললাম যে 20 কেজি আর আরেকজন ছাত্রের 10 কেজি, পার্থক্য 10 কেজি, 2 দিয়ে ভাগ করলে এই দুইটা অবজারভেশনের ক্ষেত্রে এটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইন কেস অফ টু অবজারভেশনস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য হাফ অফ দ্য রেঞ্জ। দিস ইজ এ ফর্মুলা, দিস ইজ এ থিওরাম, দিস এস্টাবলিশড থিওরাম। দুইটা ডাটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হাফ রেঞ্জের অর্ধেক হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হলো একটা ফর্মুলা, এমনকি আমরা প্রমাণও করতে পারবো, তাই হবে। সো আমরা এই ক্ষেত্রে দেখছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা অরিজিনাল ডাটা নিয়ে কাজ করলে 50 কেজি 60 কেজি যা পেতাম, এই ক্ষেত্রে আমরা তাই পাই। যদি আমরা বিয়োগ করে দিই 40 কেজি উভয় ডাটা থেকে, তাও আমরা তাই পাচ্ছি। অর্থাৎ 50 60 এর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করবো, এদের রেঞ্জ বের করবো। রেঞ্জ কত? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু কত? আমরা 60 থেকে বিয়োগ করছি 50, তাহলে 10 পাচ্ছি, তাহলে এটা রেঞ্জ পেলাম। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রেঞ্জ ডিভাইড বাই 2। সো হিয়ার রেঞ্জ কত? রেঞ্জ পাচ্ছি আমরা 10 ডিভাইড বাই 2 5। এখন আমরা যদি ডাটা চেঞ্জ অফ অরিজিন করি, দ্যাট মিনস আমরা যদি উভয় ডাটা থেকে 40 বিয়োগ করে দিই, তাহলে ওয়াইদের ডাটাটা পাচ্ছি, ওজনটা পাচ্ছি 20 কেজি, যেহেতু 60 কেজি ছিল, আর যার 50 কেজি ছিল তারটা থেকে 40 বিয়োগ করে দিলে চেঞ্জ অফ অরিজিন হিসাবে আমি পাচ্ছি 10 কেজি। তাহলে নিউ ডাটা আমরা যে পাচ্ছি 20 কেজি আর 10 কেজি। এখন এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমরা প্রথমে রেঞ্জ বের করতে হবে। সো 20 কেজি বিয়োগ আমাদের 10 কেজি পেলাম, ডিভাইড বাই 2। সো আমি 10 ডিভাইড বাই 2, দ্যাট মিনস 5 কেজি। এখানে আমি দেখলাম ডাটাতে ছোট করার পর অরিজিন চেঞ্জ করে তাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান 5 পাচ্ছি। বড় অরিজিনাল ডাটা নিয়ে করলো দুইটার ক্ষেত্রে আমি 5 পাচ্ছি। সো হিয়ার we can say that standard deviation is independent of change of origin. বুঝা যাচ্ছে? শোনা যাচ্ছে? বুঝা যাচ্ছে? জি স্যার। স্পিড বেশি হচ্ছে? না স্যার। স্ট্যান্ডার্ড মাঝে মাঝে হালকা ইংরেজি বলাতে অসুবিধা হচ্ছে? না স্যার, বোঝা যাচ্ছে স্যার। আমি তো খুব ভেরি সিম্পল ইংলিশ বললাম, এর থেকে আর সিম্পল হতে পারে না গ্রাম বাংলার ইংলিশ। স্যার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড কোনো ইংলিশ ব্যবহার করছি না বলতে গেলে, একদম যারা প্রাইমারি স্কুলের ওরা বুঝার কথা। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য লিস্ট পসিবল রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। ইয়েস, আমরা এটা আরেকটা প্রমাণ করব, এটা একটা বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান তোমার সব সময় কম পাবে তুমি যদি ওই মিন ব্যবহার না করে অন্য কোনো মান সূত্রের মধ্যে বের করো। অর্থাৎ রুট মিন স্কোয়ার থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান অলওয়েজ তুমি কম পাবে। সরি বাবা, আমি অনলাইন ক্লাস আছি, পরে কথা বলবো একটু, আমি ক্লাসে। আচ্ছা, তাহলে আমি বলেছি যে একটু আগে যে ফর্মুলা তোমাদের দেখিয়েছিলাম যে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন, সেই অর্থাৎ সূত্রের মধ্যে মিন ব্যবহার না করে যদি আরবিট্রারি অন্য কোনো ভ্যালু ব্যবহার করো, তাহলে ওই যে ডাটার জন্য করবে সেই ডাটার রুট মিন স্কোয়ারটা সবসময় তুমি বড় পাবে। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, ওই রুট মিনের সাথে পার্থক্য হলো ওখানে মিন ভ্যালুটা ব্যবহার করবে, আর রুট মিন স্কোয়ার ডেভিয়েশনে আরবিট্রারি অন্য ভ্যালু ব্যবহার করবো, অন্য কোনো ভ্যালু। তাহলে দেখা গেছে রুট মিন স্কোয়ার অলওয়েজ তোমার কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে বড় হবে। তাই আমরা অপরভাবে তাকাই দেখো বাড়াও।
ক্লাসের মিড ভ্যালু x2 সেকেন্ড ক্লাসের মিড ভ্যালু এবং xn nth ক্লাসের মিড ভ্যালু হিসেবে আখ্যায়িত করছি এবং তাদের করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিগুলি সেগুলি ফার্স্ট ক্লাসের f1 ফ্রিকোয়েন্সি, সেকেন্ড ক্লাসের f2 এবং nth ক্লাসের ফ্রিকোয়েন্সি fn বলছি। তারপর আমরা এখানে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করেছি যেখানে আমি u দিয়ে নতুন ভেরিয়েবলটাকে ডিনোট করছি ui is equal to xi minus a আরবিট্রারি ভ্যালু a এবং এটা এবং বি সরি বি না এখানে এইচ দেওয়া হয়েছে, অর্থাৎ স্কেল চেঞ্জ করার জন্য এইচ দিয়ে ভাগ করছি আর প্রত্যেকটা ভ্যালু থেকে মিড ভ্যালু থেকে আমরা এ বিয়োগ করেছি আরবিট্রারি একটা মান। সাধারণত গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এইচটা প্রত্যেকটা ক্লাসের যে ইকুয়াল লেংথ থাকে সেই লেংথটা সাধারণত ধরা হয়ে থাকে। আর আরবিট্রারি অন্য ভ্যালু কেউ যদি ধরে আপত্তি নেই, there is no hard and fast rule here, so you can use another value instead of the mid value of all the mid values, but middlemost one of all the mid values, no problem. You can use another value, no problem, but usually we use middlemost value of all the mid values as a and h here you can use the length of the classes, প্রত্যেকটা ক্লাসের যে লেংথ আছে সেটা তুমি h হিসেবে ব্যবহার করতে পারো, বাট দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল of using h as the length of the class interval. You can use another value, another suitable value, no problem. So here we have used a for change of origin and we have used h for change of scale. এখানে আমরা তাহলে নতুন যে ভেরিয়েবলটা পেলাম সেটা ইউ, আর ইউটা কিভাবে পেয়েছি দেখিয়েছি। সো আমরা এখন যদি ইউ গুলো যদি মিন ভ্যালু বের করি তাহলে সেটা আমরা এখানে সামেশন অফ ইউআই ডিভাইড বাই এন লিখবো। সো এটার মধ্যে যদি সাম দিয়ে দিই তাহলে এইচ একটা কনস্ট্যান্ট টার্ম, সো সামের বাইরে নিয়ে আসলে তারপরে আসতে পারি আমরা, তারপরে সামেশন অফ এক্স আই মাইনাস সামেশন অফ এ। সো এখন n দিয়ে ভাগ করেছি, এখন যদি এটাকে h বাইরে থাকুক আর n দিয়ে যদি সামেশন অফ x কে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে। এই যে তোমরা বুঝতে পেরেছো কিনা আমি তাহলে আবার এটাকে স্টপ করে দিয়ে ওখানে দেখাতে পারি। অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম যে আমরা যদি এখানে ui ইজ ইকুয়াল টু আমি লিখেছি এই xi বিয়োগ a ডিভাইড বাই এখানে h লিখেছি। এখন আমি বলতে চাচ্ছি যে আমি যদি ui সামেশন অফ ui এটাকে n দিয়ে ভাগ করি তাহলে এটাকে বলবো যে আমরা এটা u বার এবং এটা ইজ ইকুয়াল টু আমি বলতে চাচ্ছি যে এখানে বড় করে সামেশন যদি দিয়ে দিই তাহলে এটাকে আমি লিখতে পারি xi মাইনাস a আর ডিভাইড বাই h ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এইচটা কনস্ট্যান্ট টার্ম, সো এটার উপর আমরা সাম ভাঙালে প্রত্যেকটা টার্মের মধ্যে এইচ আসবে। সো আমি 1/h কমন যদি নিতে পারি আর বাকি ওইটুকু আমি লিখতে পারি সামেশন অফ xi মাইনাস a। এইভাবে লিখতে পারি। সো এখন যদি আমরা এটাকে যেহেতু আমার কিন্তু n কিন্তু রয়ে গেছে, এটা ইউআই এর মান বসিয়েছি, এখান থেকে কিন্তু nটা ভুলে রয়ে গেছে, এখান দিয়ে আমি 1/n টা লিখে নিতে হবে। এখান দিয়ে n আছে আমার, এই যে nটা রয়ে গেছে, n সাম জায়গাটা আছে, ইউআই টার পরিবর্তে এটা লিখলাম, কাজে 1/n
এটার নিচে এখন এইচ নিয়ে এসেছি, আর এটার নিচে আমি এন লিখতে হবে, এন, এটার নিচে এন। তাহলে আমি এখন যদি লিখি 1/h, 1/h, আর ওটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, একটা হলো এখানে সামেশন অফ এক্স xi ডিভাইড বাই n, সাম যদি ভিতরে ঢুকিয়ে নি সামেশন অফ xi মাইনাস সামেশন অফ a। এখন a n সংখ্যক বার যোগ করলে কি হবে, আমি লিখতে পারি na। সো এটাকে লিখতে পারি na, n a ডিভাইড বাই n। এখানে এখন আমরা এন এম এ কাটা যাবে, আর এটাকে আমরা কি লিখতে পারি, এখন যদি আমি একটু মুছে জায়গা উপরে একটু মুছে নিই, তাহলে আমি এটাকে লিখতে পারবো, কি লিখতে পারবো, এটাকে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/h, আর এই জিনিসটাকে আমি লিখবো x বার মাইনাস এন এন কাটা গেলে a এ এ। দেখো এটা আমি সুন্দর করে লিখতে পারছি না, দুঃখিত। এ এ এটা এ। তাহলে এই হলো আমরা ইউ বার ইজ ইকুয়াল টু 1/h, আর এই রিলেশনশিপটা পেয়ে যাচ্ছি ব্র্যাকেট দিয়ে x বার মাইনাস a। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? বুঝা যাচ্ছে? জি স্যার। আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে মাউস দিয়ে, সেই কারণে তোমাদের একটু কষ্ট দিচ্ছি। স্যার নামাজ পড়তে যাইতাম স্যার, 1টা বেজে গেছে স্যার। হ্যাঁ এটা শেষ, 1 মিনিট 2 মিনিট তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। এখানে দেখো এটা শেষ, এটা বুঝানো, বেসিক জিনিস বুঝানো শেষ। তাহলে আমরা ইউ বার ইকুয়াল টু এটা পেলাম। নাও স্ট্যান্ডার্ড ডেফিনিশন অফ নিউ ভেরিয়েবল ইউ ইজ কিভাবে, এই যে সূত্রের মধ্যে যদি ইউ নতুন যে ডাটা, তার জন্য স্ট্যান্ডার্ড ডেফিনিশনের সূত্রটা এখানে ভুল হয়েছে, এই যে সূত্রের মধ্যে ভুল হয়েছে, এখানে সামেশন কোথায়, এই যে একটা সামেশন, তার মানে বইতে ভুল ছিল, আমি যে কপি পেস্ট করেছি এটি লক্ষ্য করিনি, এই তোমাদের ঠিক করে নিতে হবে। 1/n সামেশন অফ a পাই, এই একটা সাম দিতে হবে, সামেশন, এই যে সামটা এখানে ভুলে টাইপ করা হয়নি, ভুল হয়েছে, এই সামেশন অফ a পাই, তারপরে ui মাইনাস u বার হোল স্কয়ার আমি ঠিক করে ফেলবো। তোমরা হ্যান্ডআউট তো পাঠিয়ে দিয়েছি, তোমাদের ঠিক করে নিও। ফাইনালি যখন হ্যান্ডআউটটা সবগুলি একত্রে পাঠাবো আবার, তখন আমার ঠিক করাটা তোমরা পাবে। এখানে তাহলে 1/n জাস্ট ইউর মানটা বসিয়ে দিচ্ছি, ইউ বারের মান বসিয়ে দিলাম, সিম্পলিফিকেশন করো, এইচ কমন নিয়ে লসাগু করা, ওইভাবে করো, করলে কাটাকাটি গিয়ে এ কাটাকাটি যাবে, তারপরে এইভাবে আমরা সূত্রটা লিখতে পারবো। সো আমরা এখানে যদি স্কোয়ার ভাঙিয়ে দিই, তাহলে আমরা এখানে এইচ স্কোয়ার পাচ্ছি, এইচ স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসার পর এটা 1/h লিখতে পারি, আর ওই ভিতরের সূত্রটাকে ওইভাবে লিখতে পারি, আর ভিতরের সূত্রটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেল। সো এটা রুট স্কোয়ার, এই পুরোটা, এই যে এইটা পুরোটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x হয়ে গেল, আর 1/h। সো আমরা এটাকে বদল গুণ করে লিখতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x, অর্থাৎ ডাটা যখন x ফরম্যাটে ছিল তখন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইজ ইকুয়াল টু h টাইম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ u। এইভাবে আমরা দেখাতে পারি যে আমার যদি আমরা অরিজিনাল ডাটা নিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের, আমরা ডাটাতে কিছু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে যদি আমরা যেই জিনিস দিয়ে ভাগ করেছিলাম h, ওটা দিয়ে গুণ করে দিই, তাহলে অরিজিনাল ডাটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ইজিলি বের করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে আমরা প্রমাণ করতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট স্কেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানে রাখতে চাই। জি স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছে। তোমরা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। 22 তারিখ।
অ্যাটেনশন প্লিজ। 19 সালের আমি শুরু করছি। 1 আলপনা, Yes, sir. 2 Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. 5 Yes, sir. 9 9 স্যার ও নাকি স্যার ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, মেসেজ দিচ্ছে। দিয়ে দিলাম, ঠিক আছে। 11 Yes, sir. 12 Yes, sir. 14 Yes, sir. ওকে 15 Sir, 14. 14 দিয়েছি। 15 Present, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 19 অর্ণব স্যার আছে স্যার, কথা বলতে পারতেছি না স্যার, ওর নেটওয়ার্ক সমস্যা। ওকে 23 Yes, sir. 24 24 রায়হান সরকার অ্যাবসেন্ট নাকি? অ্যাবসেন্ট। না স্যার, ও ক্লাসে ছিল 25 স্যার। রায়হান সরকার অ্যাবসেন্ট করেছি। স্যার ক্লাসে ছিল। ছিল? জি স্যার। ওকে, তাহলে প্রেজেন্ট করে দেবো। ওকে স্যার ওর মাইক্রোফোনে প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে। 25 Present, sir. 26 Yes, sir. 27 Yes, sir. 29 29 জুবাইর আপনাকে মাঝে মাঝে আমার কিছু করার নেই। 31 Yes, sir. 33 ফাহিম Yes, sir. সাওরিয়া আছি, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে। Yes, sir. 34 আলামিন 34 আলামিন অ্যাবসেন্ট। ওকে 35 Yes, sir. 36 নামাজ পড়তে গেছে মনে হয় স্যার। কে নামাজ পড়তে গিয়েছে? স্যার আলামিন। ওকে ওকে আলামিন তাহলে দিয়ে দিলাম। আচ্ছা 36 Yes, sir. আচ্ছা শমিকা বিশ্বাস Yes, sir. ওকে 38 রিদওয়ান Yes, sir. 39 সাদিয়া গতকাল ক্লাসে অ্যাবসেন্ট। আচ্ছা 40 Yes, sir. হোসেন 41 Yes, sir. ওকে 42 Yes, sir. 44 সুমন ইসলাম নামাজে গেছুন। আচ্ছা 45 ইমু ফারহানা জান্নাত ইমু কি আছে? ইমু অ্যাবসেন্ট করে দিচ্ছি। আচ্ছা আপাতত অ্যাবসেন্ট থাকুক, দেখা যাক। কেউ তো কিছু বলছো না। আচ্ছা 48 Yes, sir. 51 Sir, 50. so 50 sorry 50 Yes, sir. মিম আচ্ছা জি, স্যার। 51 দিয়েছি 51 Sir. Yes, sir. ঠিক আছে। সাদিকা তুমি লাস্ট ক্লাসে ছিলে না? No, sir. হ্যাঁ 52 মাসুরুল হক অ্যাবসেন্ট। 55 ইসরাত জাহান 55 কোনো শব্দ পাচ্ছি না। 55 অ্যাবসেন্ট। 56 সিনথিয়া দেখলাম তো, সিনথিয়া আছে তো। Yes, sir. 58 আসিফ আহমেদ। Yes, sir. 59 জাহাঙ্গীর আলম তালুকদার। Yes, sir. 60 ফারহান আছে মুক্তা। স্যার, ওর নাকি স্যার ওই যে ফারহানা আক্তার। আছে স্যার। তাসমিনা আক্তার সুচি। Yes, sir.
62 মামুনুর রশিদ অ্যাবসেন্ট। স্যার নামাজে গেছে স্যার। আচ্ছা দিয়ে দিলাম। মহিবুর রহমান দোহা 63 অ্যাবসেন্ট। জয় দাস অ্যাবসেন্ট। তানিয়া আক্তার তানিয়া Yes, sir. আছে স্যার। কে আছে? তানিয়া আছে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। জয় দাস অ্যাবসেন্ট দিয়েছি, মহিবুর রহমান দোহা অ্যাবসেন্ট দিয়েছি। 67 তানভীরুল ইসলাম। 70 তামজিদ। 72 আব্দুর রব। স্যার আছে স্যার। ঠিক আছে দিয়েছি, আব্দুর রব দিয়েছি। আব্দুর রব আমার উপরে দেখা যাচ্ছে, এই যে স্ক্রিনের উপরে। আচ্ছা 73 আসিফ হাসান। আসিফ। Yes, sir. 75 Yes, sir. Yes, sir. আব্দুল দেখা যাচ্ছে, ঠিক আছে। সাজ্জাদ হোসেন 77 সাজ্জাদ হোসেন সাগর। নামাজে গেছে স্যার। নামাজে গেছে। আচ্ছা 78 জান্নাতুল মাওয়া। Yes, sir. 79 ইয়েস স্যার স্যার। 60 স্যার আছে স্যার, ও ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আচ্ছা রনি ঠিক আছে। স্যার 60 স্যার 60 ফারহানা। 60 আছে। জি স্যার, ও ডিসকানেক্ট হয়ে গেছে। 60 দিয়েছি। আচ্ছা স্যার, জি স্যার, থ্যাংক ইউ। ফারহানা আক্তার দিয়েছি। জি স্যার, জি স্যার। স্যার 52 স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। 52 জি স্যার। 52 আচ্ছা দিয়ে দিচ্ছি। 52 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো হাবিব মুহিত আহসান হাবিব মুহিত 81 ইয়েস স্যার। কাজী আছো? কাজী সাজেদুল ইসলাম। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ দিয়েছি। আচ্ছা সুস্মিতা সাহা তমা। Yes, sir. আফসানা আক্তার। Yes, sir. হাফিজুল ইসলাম সিয়াম। ইয়েস স্যার। সাকিব আল হাসান। সাকিব স্যার নামাজে গেছে স্যার। ওকে। সঞ্চিতা পাল। Yes, sir. ইরফান আকবর। মিরাজ হাসান আলিফ। ইয়েস স্যার। শেখ ফরিদ অ্যাবসেন্ট। ইয়েস স্যার। বিলকিস। Yes, sir. স্যার শেখ ফরিদ আছি স্যার। হ্যাঁ স্যার শেখ ফরিদ আসছি স্যার। শেখ ফরিদ আছে। জি স্যার। এই শেখ ফরিদ কোথায় ছিল এতকাল? স্যার আমার বাসা একটু নেট প্রবলেম স্যার, বর্ডার এলাকায় বাসা তো স্যার। ও আচ্ছা তুমি একটু কাছাকাছি চলে আসো। তোমার জটিল পরিস্থিতি, এই অনেক অ্যাটেন্ডেন্স নেই, অ্যাবসেন্ট থাকার কারণে তোমার মানে ক্লাস অ্যাটেন্ডেন্সের মার্কস অনেক জিরোতে চলে আসার সম্ভাবনা আছে। Yes, sir. Yes, sir. 21 স্যার। আরাফাত দিয়েছি, আরাফাত সরকার। মুন্না